ইসরায়েল এর আগে একাধিকবার ইরানের উপর হামলা করেছে, জি। নানাভাবে নানা সময়। তাদের ভিতরে, দেশের ভিতরে হামলা করেছে, তাদের অনেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। ইরাক, সিরিয়ায় তাদের স্থাপনার উপর হামলা করেছে। তো আমার মনে হয় এই অবস্থায় খুব সম্ভবত নিজেদের অবস্থান ধরে রাখার জন্য ইরানের জন্য এটা জরুরি ছিল একটা প্রতিক্রিয়া দেখানো, এবং ইরান সেই প্রতিক্রিয়াটি দেখিয়েছে। হামাসের একটা রকেট তৈরি করতে $300 থেকে $500 লাগে, বা হুম, নিক্ষেপ করতে হয়তো বা $600 পর্যন্ত খরচ পড়ে। সেই রকেটকে কিন্তু আপনার অকেজো করতে বা নিষ্ক্রিয় করতে ইসরায়েলের যে আয়রন ডোম সিস্টেম বা তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে কিন্তু তাদের পরিচালনা করতে এবং রক্ষণাবেক্ষণ করতে $1 বিলিয়ন খরচ হয়। তো এইটা হুম, হয়তো বা আমি মনে করি যে ইরানের স্ট্র্যাটেজি, যে তারা কালকে প্রায় 300 রকেট এবং ড্রোন এবং মিসাইল ছুড়েছে লেবানন, হুম, ইসরায়েল, সিরিয়া এবং ইরান থেকে। কালকে কিন্তু ইরান কিন্তু বলেনি, কিন্তু আমরা যে বিভিন্ন পত্র পত্রিকায় দেখলাম হুম, 4টা দেশ থেকে একযোগে হামলা হয়েছে। আমি যদি শুরু করতে চাই, ইরানের একজন সামরিক কর্মকর্তা আজকে কথা বলেছেন। উনি বলেছেন যে যুদ্ধ শেষ। শেষ বলতে উনি যেটা বুঝিয়েছেন, আপনি যেটা বললেন সিরিয়ার যে তাদের যে দূতাবাসে হামলা করা হয়েছিল এবং 7 জন কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল, সেটার প্রতিশোধ নেয়ার জন্য বা পাল্টা জবাব নেয়ার জন্য কিন্তু ইরান হামলা করেছে। এবং ইরান দাবি করছে যে তারা কোনো বেসামরিক বা অর্থনৈতিক স্থাপনাতে হামলা করেনি। তারা সুনির্দিষ্টভাবে কিছু সামরিক ঘাঁটিতে হামলা করেছিল, যেই ঘাঁটিগুলো থেকে সিরিয়াতে ওই ইরানের দূতাবাসে হামলা পরিচালনা করা হয়েছিল। এরকম দুইটি ইসরায়েলের মরুভূমিতে এরকম দুইটি ঘাঁটিতে তারা হামলা করেছে, করে তারা দাবি করছে এটা ধ্বংস করে দিয়েছে। এবং তারা বলছে যে যুদ্ধ শেষ যদি ইসরায়েল পুনর্বার আবার আক্রমণ না করে। এবং তারা এটাও হুঁশিয়ারি করে দিয়েছে যে তারা যদি আবার হামলা করে ইসরায়েল, তাহলে এর চাইতে আরো শক্ত জবাব দেয়া হবে। তো গতকাল তো প্রায় তারা রকেট বা মিসাইল মানে ছুড়েছিল প্রায় 111টির মতো, এবং এর পাশাপাশি তারা ড্রোন, আপনার এই মানে ড্রোন হামলাও ছিল। সবকিছু মিলে প্রায় 300-র মতো একটা তারা অস্ত্র ছুড়েছিল। এবং সেই জায়গাটা তারা আগেই এন্টিসিপেট করতে পেরে ইসরায়েল এবং ইসরায়েলের যারা মিত্র আছে, বিশেষ করে জর্দান, এরা আবার কিন্তু ওদের কিছু মিসাইল এবং ড্রোন ভূপতিত করেছে। এইখানে ধরেন যে আমি মনে করি যে দীর্ঘদিন ধরেই তো ইরান এবং ইসরায়েলের একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল, এবং দুই দেশই এক দেশকে হুমকি পাল্টা হুমকি, এরকম একটা পরিস্থিতি বিরাজ করছিল। এই প্রথম কিন্তু ইসরায়েলের ভূখণ্ডে ইরান হামলা করলো। শুধু ইরান না, দীর্ঘদিন পর আমরা আরব ইসরায়েল যুদ্ধের পরে ধরেন নিয়মিতভাবে হামাস বা হিজবুল্লাহরা ইরান থেকে, সিরিয়া থেকে হামলা করে। সিরিয়া এবং গাজা থেকে একটা হামলা হয় ইসরায়েলের ভূখণ্ডে, কিন্তু প্রায় 1973 বা 72-এর ওই সময়ের যে আরব ইসরায়েল যুদ্ধের পরে খুব সম্ভবত কোনো রাষ্ট্র বা কোনো দেশ একদম ঘোষণা দিয়ে ইসরায়েলে হামলা করলো। তো আমি মনে করি যে এই যুদ্ধটাকে ঘিরে ধরেন এখন তো এটা আগাম মন্তব্য করা খুব মুশকিল যে বড় ধরনের যুদ্ধ শুরু তার হবে মানে কি এখানে হবে না। একটা একটা জিনিস বুঝতে চাই, গতকালকে যে হামলা করেছে ইরান, ইরান কি আসলে ইচ্ছাকৃতভাবে চায়নি যে কোনো সামরিক বেসামরিক কোনো মানুষ নিহত হোক? সেভাবেই তারা আয়োজনটা করেছে এই হামলা। ইরানের সেই সামরিক কর্মকর্তা উনি তো সেটাই দাবি করেছেন যে তারা হুম, একটা কারণ অনেকে ইসরায়েল। জানতে চাচ্ছে যে কোনো মানুষ হতাহত হয়নি, তার মানে কেমন প্রতিশোধ হলো। সেখানে এভাবে ভাববার সুযোগ নেই, তারা চেয়েছে যে শুধুমাত্র একটা পাল্টা জবাব দিতে, যেটা তারা প্রমিস করেছে যে যেহেতু পাল্টা জবাব সিরিয়ায়। এবং সুনির্দিষ্টভাবে যেই ঘাঁটি থেকে সিরিয়াতে ইরানের স্থাপনায় হামলা করা হয়েছিল, সেই ঘাঁটি দুইটা তারা ধ্বংস করে দিয়েছে, তারা দাবি করছে। এবং আচ্ছা, তারা বলছে যে এটা একটা মানে একটা নমুনা মাত্র তাদের শক্তির বা তাদের দক্ষতার। এবং তারা বলছে যে এর চাইতেও আরো শক্তি তাদের আছে, এবং আরো আরো অস্ত্র আছে, তারা প্রয়োজনে তার সেগুলো মানে প্রয়োগ ইরান ইচ্ছা করবে। করলে আরো ভয়ঙ্কর ক্ষতি করতে পারতো, কিন্তু ইচ্ছা করেনি, তাই তারা এটাকে ইরান শুধু। এরকম একটা দাবি করছে, ওরা তাই বলছে। আচ্ছা, এবং হ্যাঁ, হুম, ধরেন ইসরায়েল কিন্তু ওইরকম ক্ষয়ক্ষতির যে খুব বেশি বিবরণ দিয়েছে তাও না। হুম, তবে এই এই যুদ্ধের বা এই হামলার সবচাইতে একটা তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের কাছে যেটা মনে হতো যে ইসরায়েল একটা অজেয় শক্তি, ইসরায়েলের ভূখণ্ডে বা ইসরায়েলের সীমানা অতিক্রম করে সেই দেশে কোনো হামলা করা সম্ভব না। ইরান কিন্তু মানে স্বল্প পরিসরে একটা হামলা করে সেটা বুঝিয়ে দিয়েছে যে না, হুম, দুর্ভেদ্য কোনো শক্তি না ইসরায়েল, সেখানেও আপনি ঢুকে হামলা করতে পারবেন। হুম, আর এই যুদ্ধের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি গত বছর শুরু হওয়া যে গাজা হুম, ইসরায়েলের যে যুদ্ধ বা গাজায় যে হামলা, সরি হামাসের হামলার পরবর্তীতে গাজার উপর ইসরায়েলের হামলা, সবকিছু মিলে
আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরেকটা বিষয় আছে যে বেসিক্যালি আমরা যদি এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিটা একটু বিশ্লেষণ করি, মধ্যপ্রাচ্যের রাজনীতিটা আপনার পুরোপুরি দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রো ইসরায়েল বা প্রো মার্কিন যে গোষ্ঠীগুলো আছে, ধরেন আমি তো জর্দানের কথা বললাম, ওরা তো কালকে ডাউন করেছে কিছু ইরানের অস্ত্র বা ইরানের মিসাইল। পাশাপাশি আপনার সৌদি আরব আছে, মিশর আছে, আরব আমিরাত আছে, কাতার আছে, সরি কুয়েত আছে, যারা ধরেন এই ইউএস এর এলাই, এদের হুম, একটা অংশ। আরেক দিকে বিপরীতে একটা অংশ আছে ইরান, সিরিয়া, ইরাক, এবং কিছু হুম, কিছু ক্ষেত্রে তুরস্ক তাদের সঙ্গে থাকে। এই যে একটা মেরুকরণ হতে যাচ্ছে, হুম, এরা খুব সম্ভবত সরাসরি ইসরায়েলের সঙ্গে বড় ধরনের কোনো সরাসরি যুদ্ধে যেতে চায় না। কারণ ইসরায়েলের যে বিষয়টা হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন ইসরায়েলের সামরিক বাজেট কিন্তু অনেক, প্রায় 2400 কোটি ডলারের মতো। পাশাপাশি ইরানের 1000 কোটি ডলারের মতো হচ্ছে ইরানের সামরিক বাজেট। সেই জায়গায় বিশ্বের সামরিক বাজেটের ক্ষেত্রে ইসরায়েল আছে 19তম স্থানে, যারা সবচেয়ে বেশি খরচ করে। ইরান আছে 43তম স্থানে। তো বোঝাই যাচ্ছে ও যে এই আচ্ছা। হুম, যে ইসরায়েলের মতো একটা শক্তিশালী সামরিক মানে সামরিক ব্যয় যাদের বেশি, এবং পাশাপাশি ইসরায়েল হচ্ছে পশ্চিমা বিশ্বের পুরো সাপোর্টটাই পাবে, অর্থ বলেন সামরিক সহায়তা বলেন। সেই জায়গায় সরাসরি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যুদ্ধে লিপ্ত হওয়ার চাইতে হুম, এরা যেটা করছে যে ইসরায়েলকে বিভিন্নভাবে হামলা করে ইসরায়েলের সামরিক ব্যয়টা আরো বাড়িয়ে দেওয়া যায় কিনা। কারণ হুম, আমরা একটা জিনিস দেখি যে আপনার গাজা থেকে কিন্তু হামাস রকেট ছুড়ে, বৃষ্টির মতো রকেট ছুড়ে, এবং সেই রকেটগুলো যে খুব কার্যকর তাও না, সেগুলো সবসময় ডাউন করে দেয় ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেমের। কিন্তু হুম, এইখানে যে বিষয়টা আছে, হামাসের একটা রকেট তৈরি করতে 300 থেকে 500 ডলার লাগে, বা হুম, নিক্ষেপ করতে হয়তো বা 600 ডলার পর্যন্ত খরচ পড়ে। সেই রকেটকে কিন্তু আপনার অকেজো করতে বা নিষ্ক্রিয় করতে ইসরায়েলের যে আয়রন ডোম সিস্টেম বা তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটাকে কিন্তু তাদের পরিচালনা করতে এবং রক্ষণাবেক্ষণ করতে বিলিয়ন ডলার খরচ হয়। তো এইটা হুম, হয়তো বা আমি মনে করি যে ইরানের স্ট্র্যাটেজি, যে তারা কালকে প্রায় 300 রকেট এবং ড্রোন এবং মিসাইল ছুড়েছে লেবানন, হুম, ইসরায়েল, সিরিয়া এবং ইরান থেকে। কালকে কিন্তু ইরান কিন্তু বলেনি, কিন্তু আমরা যে বিভিন্ন পত্র পত্রিকায় দেখলাম হুম, 4টা দেশ থেকে একযোগে হামলা হয়েছে। এবং আচ্ছা। এই যে আপনার যখন 300 400 আর্সেনাল আপনার একটা এয়ার সিস্টেমে ঢুকে যাচ্ছে, সেইটাকে নিষ্ক্রিয় বা অকেজো করার জন্য ইসরায়েলের যে পরিমাণ আর্থিক তো তাদের খরচ। ডোম ডোম কাজ করেনি শেষ না, পর্যন্ত। কাজ করেনি না, ধরেন তেল কাজ আবিবে গিয়ে তো করলেও। হামলা হ্যাঁ, না, আমি বলছি ওরকম যে ভাবে পূর্ণাঙ্গ ভাবে তারা যেভাবে ভেবেছিল এভাবে হ্যাঁ, হয়নি, এটা না, যতটা এটা পত্রিকা তো আসছে। একটা দিক এটা তো একটা দিক আছে। হুম, আমি যেটা শুরুতেই বললাম যে তারা দুর্ভেদ্য বা অজেয় কিছু না, পাশাপাশি কিন্তু তাদের সেইটাকে নিষ্ক্রিয় করতেও তারা যেসব জায়গায় সফল হয়েছে সেখানে তাদের সামরিক ব্যয় আরো বেড়ে যাচ্ছে। এই হুম, সামরিক ব্যয় বেড়ে যাওয়াতে যেটা আছে যে ধরেন ইসরায়েলের অর্থনীতি এবং সামাজিক জীবনে এটা প্রভাব পড়ছে। আমরা ইসরায়েলে কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি যে টানা বিক্ষোভ হচ্ছে, সেখানে মূল্যস্ফীতি বেড়েছে, সেখানে আপনার বেকারত্বের হার বেড়েছে, সোশ্যাল যে সার্ভিসগুলো ছিল বা বেনিফিট গুলো ছিল সেগুলো হয়তো বা কমে গিয়েছে। যেসব কারণে, কারণটা হচ্ছে যে ইসরায়েলের সামরিক ব্যয় বাড়াতে হচ্ছে তার নিরাপত্তার জন্য। আরেকটা হুম, বিষয় হচ্ছে যে ধরেন আমরা দেখেছি যে ইসরায়েল থেকে লোকজন চলে যাওয়ার একটা প্রবণতা বেড়েছে। গত হুম, বছর আমরা যখন গাজা থেকে হামাস হামলা করলো, তখন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে 2023 সালে শুধুমাত্র পর্তুগালের দূতাবাসে 30,000-এর মতো ইসরায়েলি আবেদন করেছে যে ওইখানে ওই দেশের নাগরিকত্বের জন্য। এবং হয়তোবা ইরান বা হামাস বা হেজবুল্লাহ এরা যেটা চাচ্ছে যে এরকম, ওই যেটা আমরা বলি যে এইসব হামলায় তো আসলে কোনো কাজ হয় না বা ক্ষয়ক্ষতি হয় না, ধ্বংসাত্মক পরিস্থিতি হয়তো বা তৈরি হচ্ছে না, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি যেটা চাচ্ছে যে ইরানের এই বা হেজবুল্লাহ বা হামাসের উদ্দেশ্য হচ্ছে যে দুইটা। একটা হচ্ছে বৃষ্টির মতো কম দামি রকেট বা অস্ত্র বা গোলা মেরে তাদের আয়রন ডোমকে সক্রিয় করা এবং তাদের সামরিক বাজেট ব্যয় করা, হুম, বৃদ্ধি করা, এবং সেই সামরিক বাজেট বৃদ্ধির সামাজিক যে একটা চাপ তৈরি হবে সেই চাপটাকে ব্যবহার করা। ইসরায়েলের নাগরিকদের মধ্যে জনমনে ভীতি তৈরি করা যে আমরা নিরাপদ না। যেমন হুম। গতকাল ইসরায়েলের সব স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং রাত 12টা পর্যন্ত তাদেরকে এক ধরনের শেল্টার, মানে আন্ডারগ্রাউন্ড শেল্টারে আশ্রয় নিতে হয়েছিল। 8টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তো এখন মানে এই সাধারণ মানুষ পর্যায়ে তারা যে একটা আরামদায়ক জায়গায় ছিল সেটাকে হ্যাঁ, হ্যাঁ, একটা মোটামুটি ভীতিকর ধ্বংসের মুখে। পরিস্থিতি তৈরি করা যেন মানুষ মানে এখান থেকে চলে যেতে বাধ্য হয়। কারণ
বাস্তবতা হচ্ছে ইসরায়েলের সঙ্গে অনেকগুলো যুদ্ধ হয়েছে আরবদের, এবং এখন এই অবস্থায় সামরিক যুদ্ধ করে ইসরায়েলকে কতটা পর্যুদস্ত করা যাবে সেটা একটা চিন্তা বা ভাবনার বিষয়। পাশাপাশি যদি তারা এই ধরনের অর্থনৈতিক এক ধরনের প্রেশার ইনডিরেক্টলি তৈরি করতে পারে এবং জনমনে যদি এক ধরনের নিরাপত্তাহীনতার বোধ তৈরি করতে পারে, তাহলে দেখবেন যে ইসরায়েল থেকে অনেক মানুষ চলে যাচ্ছে বা ইসরায়েলের অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। মানে যেটা আমরা গত শতকে দেখেছি যে পশ্চিমাদের একটা টেকনিক ছিল, কোনো দেশকে যদি ঘায়েল করতে হয় বা কোনো দেশকে যদি আপনার পদানত করতে হয়, তাহলে সেই দেশে একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি করা নানাভাবে, নিষেধাজ্ঞা দিয়ে বা অন্য কোনো ভাবে। সে আমার মনে হয় ওই কৌশলটাই ইরান বা হেজবুল্লাহ বা হামাস নিয়েছে। কারণ আপনি দেখবেন যে লেবানন থেকে হেজবুল্লাহরা সারা বছরই রকেট ছুড়ে, এবং সেই রকেটগুলোর কিন্তু কোনো আসলে যে খুব বেশি মানুষ ক্ষয়ক্ষতি হয়, সম্পদের ক্ষয়ক্ষতি হয় তা না। কিন্তু এই রকেটগুলোকে মানে আটকাতে বা তাদের থেকে রক্ষা করার জন্য ইসরায়েলের সামরিক ব্যয় খুব হাই। কারণ যেটা আমি বললাম যে ইসরায়েলের সামরিক বাজেট প্রায় 2,500 কোটি টাকা, এবং ইরানের কিন্তু 1,000 কোটি টাকা, 900 সামথিং। কিন্তু আমরা যদি আর্সেনালের হিসাব করি, তাহলে কিন্তু ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তি সমান সমান, বরং কিছু কিছু ক্ষেত্রে ইরান এগিয়ে। ধরেন আহ, ইরানের রেগুলার নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় 11 লাখ, ইসরায়েলের 6 লাখ। এবং তাদের যে আপনার এই ডেস্ট্রয়ার বা নৌশক্তি প্রায় দ্বিগুণ, ট্যাঙ্কের পরিমাণও মনে হয় বেশি। কিছু কিছু জায়গায় ইরানের সামরিক অস্ত্র বেশি, কিন্তু ইসরায়েলের হচ্ছে যে আয়রন ডোম বা এরকম কিছু সফিস্টিকেটেড আপনার আর্সেনাল বা আর্মস বেশি। তো ওই জায়গায় ধরেন আমি বলবো যে ইসরায়েল কিন্তু তার দ্বিগুণের বেশিও সামরিক ব্যয় করে অস্ত্রের সংখ্যা ইরানের চেয়ে খুব বেশি এগিয়ে নাই। ঠিক। নিউক্লিয়ার আছে, তাদের সামরিক পরমাণু অস্ত্র আছে বলা হয়। ইরানের যে নাই এটাও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম আছে, এবং যেটা নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন বা পশ্চিমারা বারবারই অভিযোগ করেছে ইরান সামরিক তাদের ইউরেনিয়ামকে এনরিচ করছে বা পারমাণবিক শক্তিধর হওয়ার চেষ্টা করছে। ইরান বারবারই সেটা ডিনাই করেছে। কিন্তু হুম। এরপরেও নিশ্চিত হওয়া যাচ্ছে না যে ইরানের কাছে পরমাণু অস্ত্র নেই, এটা বলা যাবে না, কারণ ইরান ফর্মালি ডিক্লেয়ার দেয়নি, ঘোষণা করেনি যে আমরা আমরা পরমাণু অস্ত্র বানিয়ে ফেলেছি। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে আহ, ইরানের সামরিক শক্তি অনেকটা ইসরায়েলের থেকে এগিয়ে আছে কিছু কিছু ক্ষেত্রে, যদি আমরা পরমাণু অস্ত্রের বিষয়টা আহ, মানে যদি বিবেচনায় না নেই, হুম। অন্যান্য অস্ত্রের বিষয়ে ইরান এগিয়ে আছে। তো সেই জায়গায় ওরা চাচ্ছে যে এক ধরনের একটা রাজনীতিতে ওইখানে প্রভাব বিস্তার করতে। কারণ ইসরায়েল এর আগে একাধিকবার ইরানের উপর হামলা করেছে, ঠিক। নানাভাবে নানা সময় তাদের ভিতরে, দেশের ভিতরে হামলা করেছে, তাদের অনেক পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে, ইরাক সিরিয়ায় তাদের স্থাপনার উপর হামলা করেছে। তো আমার মনে হয় এই অবস্থায় খুব সম্ভবত নিজেদের অবস্থান ধরে রাখার জন্য ইরানের জন্য এটা জরুরি ছিল একটা প্রতিক্রিয়া দেখানো, এবং ইরান সেই প্রতিক্রিয়াটি দেখিয়েছে।